আমরা ঠিক 4টা বাজলে লাইভ শুরু করব। আসসালামু আলাইকুম, সবাইকে ড্রিম টু মেডিকেলের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব পরিপাক ও শোষণের দ্বিতীয় পর্ব নিয়ে। তো অনেকেই ইতিমধ্যে আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, এবং আমিও সালাম দিয়েছি। আজকে তোমাদের সাথে আছি আমি রবিউল আউয়াল সাগর, ঢাকা মেডিকেল কলেজ। তোমরা এখনও অনেকে জয়েন করো নাই, তো তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন দিয়ে জানায় দাও। আমি আর 2 মিনিট ওয়েট করব, তারপরে ক্লাস শুরু হবে। তো আমরা আমাদের আজকের লাইভ ক্লাস শুরু করছি। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি শুরু করি। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। গতদিন আমরা ক্লাস শেষ করেছিলাম পরিপাক রস যেগুলো সেগুলো থেকে। তার মধ্যে কিছু রস আলোচনা হয়ে গেছে, যেমন যকৃত থেকে যকৃতের কাজ কী কী, এগুলো সব আলোচনা হয়ে গেছে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিত্তরস। তার আগে গতদিন একটা টপিক বাদ পড়ে গেছে, সেই টপিকটা হচ্ছে দন্ত সংকেত। আমি দন্ত সংকেতটা সম্পর্কে শর্টকাটে একটু বলে দেই। সে হচ্ছে দন্ত সংকেতটা হচ্ছে এমন একটা সংকেত যেটা সংকেত দিয়ে আমার দাঁত, মুখমণ্ডলের যে দাঁতগুলো আছে, কি কি দাঁত আছে এবং কোনটা কয়টা করে আছে সেটা প্রকাশ করা হয়। তো আমাদের মুখমণ্ডলটাকে যদি আমি 4টা কোয়াড্রেন্টে ভাগ করি, যেমন আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে 4টা কোয়াড্রেন্ট ভাগ করেছি, এই মুখটাকে যদি 4টা কোয়াড্রেন্টে ভাগ করি, যেমন উপরের পাটির দাঁতটাকে দুইটা খণ্ডে ডান এবং বাম, এবং নিচের যে পাটিটা আছে সেটাকে ডান এবং বাম দুই পাশে করে ভাগ করি, তাহলে দেখো প্রত্যেকটা পার্টে আমি যেখানে ICPM লিখেছি, আমাদের দাঁত মূলত 4 ধরনের। একটা হচ্ছে ইনসিজার, একটা হচ্ছে ক্যানাইন, প্রিমোলার, মোলার, মানে হচ্ছে এই 4 ধরনের দাঁত থাকে। ঠিক আছে, কর্তন, ছেদন,
অগ্রমোলার, একটা হচ্ছে মোলার। তো এই 4 ধরনের। তো দেখো ইনসিজর থাকে 2টা, ক্যানাইন থাকে 1টা, প্রিমোলার থাকে 2টা এবং মোলার থাকে 3টা। তার মানে কি এই টোটাল 4 ধরনের 8টা দাঁত একটা কোয়াড্রেন্টে থাকে। তাহলে 4টা কোয়াড্রেন্ট যদি আমি হিসাব করি, এই 4টা কোয়াড্রেন্ট হিসাব করলে 4 আসতে 32। এই গেল আমার 32টা দাঁতের হিসাব। তো বাচ্চারা যারা থাকে 6 বছরের বাচ্চা, তো তাদের ক্ষেত্রে এই প্রিমোলার দাঁতটা থাকে না, ঠিক আছে, প্রিমোলার দাঁতটা থাকে না, তাদের ক্ষেত্রে আইসিএম, শুধু এই 3 টাইপের দাঁতই থাকে। আর আমাদের যে আইসিপিএম, এই 4 প্রকারের দাঁত পড়লাম, তার মধ্যে মোলার দাঁতটা সর্বশেষ দাঁতটা বয়প্রাপ্ত হওয়ার পরে সেটা আক্কেল দাঁতে পরিণত হয়। আমরা অনেক সময় বলি যে দাঁত ব্যথা করে বড় মানুষের কোনো কারণ ছাড়াই। তো সেক্ষেত্রে এইটাই আর কি কারণ, যে আক্কেল দাঁতে পরিণত হয় সেই সময় আর কি ব্যথা হয়, ঠিক আছে। তো দন্ত সংকেত নিয়ে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি উত্তর দিয়ে দেব। এবার আসো আমাদের আজকের টপিক। আমাদের আজকের টপিক হচ্ছে প্রথমে পিত্তরস। তো পিত্তরসটা কী সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। পিত্তরসের এখানে আমি 4টা ক্রাইটেরিয়া লিখেছি। তো এই 4টা ক্রাইটেরিয়া জানতে হবে। প্রথমে জানতে হবে পিত্তরসের দেখতে কীরকম। পিত্তরসের দেখতে হচ্ছে হলদে সবুজ টাইপের একটা রস। এটা স্বাদ হচ্ছে তিক্ত, আর দেখতে অনেক আঠালো টাইপের, এবং এটার রাসায়নিক প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। তার মানে পিত্তরস কি? পিত্তরস হচ্ছে এক ধরনের হলদে সবুজ তিক্ত আঠালো ক্ষারীয় তরল পদার্থ। আচ্ছা, এটা তৈরি হয় কোথায়? আমরা আগে জানি যে পিত্ত তৈরি হয় যকৃতে। আর জমা থাকে কোথায়? জমা থাকে পিত্তথলিতে। ওকে, তাহলে পিত্তরস নিয়ে আমরা কি জানলাম? পিত্তরস হচ্ছে এক ধরনের হলদে সবুজ তিক্ত আঠালো পদার্থ, যা এক ধরনের ক্ষারীয় তরল, যা তৈরি হয় যকৃতে এবং জমা থাকে পিত্তথলিতে। এখন জানতে হবে যে পিত্ত রস যেটা আছে সেটাতে উপাদান কী কী থাকে, ঠিক আছে। পিত্তরসের উপাদানগুলো হচ্ছে, পিত্তরসে থাকে পানি, তারপর অজৈব লবণ। অজৈব লবণ মূলত যেগুলো সালফেট, ফসফেট, ক্লোরাইড, এই লবণগুলোকে অজৈব লবণ বলা হয়। পিত্ত লবণ আমরা যে লবণ খাই সেই লবণ কিন্তু না, পিত্ত লবণের আলাদা টাইপ আছে। পিত্ত লবণ 2 রকমের থাকে, আমাদের বই অনুযায়ী 2টা আছে, একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট আর একটা হচ্ছে সোডিয়াম টরকোকোলেট। এই নাম 2টা খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য, আমার একাডেমিক পরীক্ষার এমসিকিউ এর জন্য প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্টেও এই নাম 2টো খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো পিত্তরঞ্জক। এই যে পিত্তের রং যে হলদে সবুজ হচ্ছে, এটার জন্য কিছু রঞ্জক পদার্থ দায়ী। আমরা তো জানি যে কোনো জায়গায় যদি কোনো জিনিস রঙিন হয় সেখানে তার পিছনে কোনো একটা রঞ্জক কাজ করে। তো এই পিত্ত যে একটা কালার হয়, সেই পিত্তের কালারের জন্য একটা পিত্তরঞ্জক দায়ী। সেই কালার 2টার নাম হচ্ছে, একটা হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে বিলিভার্ডিন। তো বিলিরুবিন কী জিনিস আর বিলিভার্ডিন কী জিনিস আমরা আগের দিন যকৃতে আলোচনা করেছি। তো এদের বিলিরুবিন আর বিলিভার্ডিনের মধ্যে কোনটাকে যকৃতের সুস্থতার নির্দেশক বলা হয়? তোমরা আগের দিন যারা ক্লাস করেছো তারা আশা করি বলতে পারবে, তারা কমেন্ট বক্সে উত্তর করে জানাও এটা। আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কোলেস্টেরলের পরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্যাট। তো এগুলো হচ্ছে আমার পিত্তরসের উপাদান। এখন দেখো আমি একটা নিচে এনবি করে একটা বড় কথা লিখে দিয়েছি, সেটা হচ্ছে পিত্তরসে কোনো এনজাইম থাকে না। হ্যাঁ, আমরা কি জানি? আমরা এ পর্যন্ত জেনেছি আমাদের দেহে যতগুলো গ্রন্থি আছে, গ্রন্থি থেকে যে রসগুলো খরিত হয় সেগুলো প্রত্যেকটাতেই মোটামুটি এনজাইম থাকে। এনজাইম যদি না থাকে তাহলে সেটা খাবার হজম করতে পারবে না, তাই না? কিন্তু এই পিত্তরসই একমাত্র ব্যতিক্রম, কারণ এই পিত্তরসে কোনো প্রকার কোনো এনজাইম থাকে না, কিন্তু তারপর এটা কি ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে বিশাল ভূমিকা পালন করে। এবার আসো আমার পিত্তরসের কাজ কি কি। আচ্ছা, এর মধ্যে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে 2জন। উত্তর হচ্ছে বিলিরুবিন। রিমি সরকার প্রমি উত্তর দিয়েছে বিলিরুবিন। ফারজানা নাজনীন উত্তর দিয়েছে বিলিরুবিন। আইরিন জেমি, হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে, উত্তর হচ্ছে বিলিরুবিন। আচ্ছা, এবার আসো পিত্তরসের কাজ। আমরা পিত্তরসের কাজ সম্পর্কে জানবো। পিত্তরসের প্রধান কাজ হচ্ছে ইমালসিফিকেশন। আচ্ছা, ইমালসিফিকেশনটা কি? ইমালসিফিকেশনটা হচ্ছে মূলত আমরা যে সাবানের ফেনা উৎপন্ন করি পানির সাথে ঘষলে, এই প্রক্রিয়াটা, এইটা অনেকটা সেই প্রক্রিয়ার মতোই, এটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন। এখানে তাহলে কাজটা কি হয়? এখানে হচ্ছে পিত্ত রসের যে পিত্ত লবণ আছে, এই পিত্ত লবণ ফ্যাটের সংস্পর্শে এসে একে ক্ষুদ্র ক্ষুদ্র ফেনায় পরিণত করে, ঠিক আছে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইমালসিফিকেশন, ঠিক আছে। এই প্রক্রিয়ায় ফ্যাট জাতীয় খাদ্য সাধারণত পরিপাক হয় এবং পরিপাক হয়ে আমাদের ক্ষুদ্রান্তে শোষিত হয়। এরপর আসো ভিটামিন অ্যাবজর্পশন।
ঠিক আছে। তো ভিটামিন কোথায় শোষিত হয়? আমাদের অন্ত্রে শোষিত হয়। এই পিত্ত লবণের সহায়তায় আমাদের 4 ধরনের ভিটামিন শোষিত হয়। ঠিক আছে, সেই ভিটামিনগুলোর নাম কি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ঠিক আছে, এরপরে কি কাজ করে? কোলন পেরিস্টালসিস। আচ্ছা, পেরিস্টালসিস মানে কি? পেরিস্টালসিস মানে আমরা জানি যে খাদ্যবস্তু যখন পৌষ্টিক নালীর মধ্য দিয়ে যায়, সংকোচন প্রসারণের মধ্য দিয়ে, তখন সেটাকে কী বলা হয়? পেরিস্টালসিস। তার মানে কি? পেরিস্টালসিস প্রক্রিয়ায় অন্ননালীর মধ্য দিয়ে বা পৌষ্টিক নালীর মধ্য দিয়ে আমার গ্রহণকৃত খাদ্য কি কোলন পর্যন্ত পৌঁছায়। তো এই কোলনের মধ্যে এই পিত্তরসটা যখন আসে, পিত্তরসটাই কোলনের পেরিস্টালসিস প্রক্রিয়াটা বাড়িয়ে দিতে পারে। তার মানে এই যখন পিত্তরস এসে কোলনে পৌঁছাবে তখন পেরিস্টালসিসের হারটা বেড়ে যাবে, যার কারণে আমার খাবার দ্রুত কী করবে? পাকস্থলী থেকে কোলনে পৌঁছাবে এবং কোলন থেকে কী হবে? পরিপাক হয়ে ডেফিকেশনের মাধ্যমে বাইরে মলমূত্র হিসেবে বাইরে নির্গত হয়ে যাবে। তো এই গেল আমাদের পিত্তরসের নিয়ে যা খুঁটিনাটি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি শেষে সময় দিব, তোমরা প্রশ্ন করতে পারবা। এবার আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে, অগ্নাশয় হচ্ছে আমাদের দেহে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান। অগ্নাশয় প্রথমে জানতে হবে যে অগ্নাশয় মানে দেখতে কীরকম। তো অগ্নাশয় হচ্ছে একটা মরিচের মতো একটা দেখতে অর্গান। এটা লম্বা প্রায় 12 থেকে 15 সেন্টিমিটার, চওড়া হচ্ছে 5 সেন্টিমিটার এবং এটাকে মিশ্র গ্রন্থি বলা হয়। আচ্ছা, এটাকে মিশ্র গ্রন্থি কেন বলা হয়? আমি পাশে লিখে রেখেছি মিশ্র গ্রন্থি এনজাইম প্লাস হরমোন। তাহলে মিশ্র গ্রন্থি কাকে বলবো? মিশ্র গ্রন্থি আমি তাকেই বলবো যারা একই সাথে এনজাইমও ক্ষরণ করে আবার একই সাথে হরমোনও ক্ষরণ করে, মানে দুই কাজই করবে। যদি এনজাইম ক্ষরণ করতো তাহলে আমি সেটাকে বলতাম বহিঃক্ষরা গ্রন্থি, এবং হরমোন যদি কোনো একটা গ্রন্থি ক্ষরণ করে তাকে বলতাম আমি অন্তঃক্ষরা গ্রন্থি। তার মানে যেটা মিশ্র গ্রন্থি সেটা একই সাথে অন্তঃক্ষরা গ্রন্থির কাজও করবে, বহিঃক্ষরা গ্রন্থির কাজও করবে। তো এই রকমের আর কি কি গ্রন্থি আছে? মিশ্র গ্রন্থি আর কি কি আছে? একটা তো নাম জানলাম আমরা, অগ্নাশয়। আরও 3টা গ্রন্থি আছে আমাদের শরীরে যা কিনা মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তো তোমরা কারা কারা এটা জানো উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আমি এটার উত্তর তোমাদের উত্তর দেখার পরে আমি সঠিক উত্তরটা দিয়ে দিব। আচ্ছা, এবার আসো অগ্নাশয়ের গঠন। অগ্নাশয়ে কী কী অংশ থাকে? অগ্নাশয়ের সাধারণত 3টে অংশ থাকে। একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে লেজ। এই 3টা অংশে অগ্নাশয়কে ভাগ করা যায়। ঠিক আছে, তো অগ্নাশয়টা কোথায় অগ্নাশয় থেকে আসলে কিভাবে পরিবহন হয়? তো অগ্নাশয়ের যে ক্ষরণটা হয়, অগ্নাশয় রসটা কিভাবে পৌঁছায় পৌষ্টিক নালীতে? তো দেখো, অগ্নাশয় রস থেকে ছোট ছোট এগুলো নালিকা বের হয়। এই ছোট ছোট নালিকাগুলো একত্রিত হয়ে গঠন করে উইরসাং নালী। ঠিক আছে, এবং এই উইরসাং নালীটা ডিউডেনামে অ্যাম্পুলা অফ ভ্যাটার নামে একটা ছিদ্র দিয়ে সেখানে উন্মুক্ত হয়। ঠিক আছে, এবার আসো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা হচ্ছে ক্ষুদ্র বহুভুজাকার কোষগুচ্ছ। এটা কোথায় অবস্থিত? এটা অগ্নাশয়ে অবস্থিত। ঠিক আছে, এটাতে প্রায় 10 লক্ষের মতো কোষ থাকে। 10 লক্ষের মতো ক্ষুদ্র বহুভুজাকার কোষগুচ্ছ নিয়ে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গঠিত। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অনেকটা দ্বীপের মতো। তো আমরা সমুদ্রের দেখি না যে বিভিন্ন দ্বীপগুলো ছড়ায় ছিঁড়ে থাকে বা ছোট্ট একটা অংশ নিয়ে গঠিত হয়, তেমনি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে অগ্নাশয়ের ক্ষুদ্র একটা অংশ। হ্যাঁ, যেখানে 4 ধরনের কোষ পাওয়া যায় এবং 4 ধরনের কোষ বিভিন্ন ধরনের হরমোন সিক্রেট করে এবং হরমোন আমাদের শরীরে বিভিন্ন কী করে? ব্লাড গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করে। দেখো, তো আমার অগ্নাশয়ে 4 ধরনের কোষ আমি পাবো। কী কী সেটা? একটা হচ্ছে আলফা কোষ, একটা হচ্ছে বিটা কোষ, একটা হচ্ছে ডেল্টা কোষ, একটা হচ্ছে কি পলিপেপটাইড কোষ, বা এটাকে কি বলা হয়? এটাকে গামা কোষও বলা হয়। এই 4 ধরনের কোষ আমি সাধারণত অগ্নাশয়ে পাই। তো এই 4 ধরনের কোষ, এদের কাজটা কি? আলফা কোষের কাজ হচ্ছে গ্লুকাগন ক্ষরণ করা, যা কিনা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিবে। দেখো, আমি পাশে বিজি লিখে রেখেছি, উপরে সেটার মানে হচ্ছে ব্লাড গ্লুকোজ। তার মানে আলফা কোষ কী করবে? ব্লাড গ্লুকোজের পরিমাণটা বাড়ায় দিবে। এবং তারপরে আসো বিটা কোষ। বিটা কোষের কাজটা কি? বিটা কোষ ক্ষরণ করবে ইনসুলিন। আমরা সবাই কম বেশি ইনসুলিনের নাম শুনেছি এবং ইনসুলিন নামটার সাথে সবাই খুব বেশি কম বেশি পরিচিত। ঠিক আছে, তাহলে এই ইনসুলিনের কাজটা কি? ইনসুলিনের কাজটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণটা কমিয়ে দেওয়া। আরেক ধরনের কোষ আছে, সেই কোষটার নাম হচ্ছে ডেল্টা কোষ। তাহলে ডেল্টা কোষের কাজটা কি? ডেল্টা কোষের কাজটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করা। ঠিক আছে, সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করবে। সোমাটোস্ট্যাটিনের কাজটা কি? সোমাটোস্ট্যাটিনটা একটা কন্ট্রোলার হিসেবে কাজ করবে। দেখো, আমি পাশে লিখে রেখেছি কন্ট্রোলার।
কি কন্ট্রোল করবে? এই যে দেখো আলফা কোষ এবং বিটা কোষ এরা যে রক্তে গ্লুকোজের পরিমাণ একজন বাড়াচ্ছে এবং একজন কমাচ্ছে, এদের মধ্যে তো নিয়ন্ত্রণ একজনকে রাখতে হবে, তাই না? এই নিয়ন্ত্রণের কাজটা করে সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে? তার মানে গ্লুকোজ যদি রক্তে গ্লুকাগন যদি রক্তে গ্লুকোজের পরিমাণ অত্যধিক পরিমাণে বাড়াতে থাকে, তখন সোমাটোস্ট্যাটিন সেটাকে যে কমিয়ে দেবে। তার মানে সেখানে কি তার গ্লুকোজ লেভেল বাড়ানোটাকে সে কন্ট্রোল করছে। অন্যদিকে বিটা কোষ থেকে যে ইনসুলিন খরিত হয়, এই ইনসুলিনটা যখন রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে থাকবে, তো কমাতে কমাতে যদি অনেক কমিয়ে না ফেলে, তার যে কারণে সোমাটোস্ট্যাটিন যে সেটাকে বাধা দিয়ে বা তাকে কন্ট্রোল করে তার ক্ষরণটাও নিয়ন্ত্রণ করে। আরেকটা হচ্ছে পিপি কোষ বা গামা সেল। এটার কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা শর্টকাটে পিপি ক্ষরণ করা। এটার কাজ কি? এটা আসলে আমরা যে খাওয়ার পরে আমাদের যে ক্ষুধা যে লাগছে, এইটার মানে সংকেতটা আর কি দেয়, যার কারণে এটাকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বলা হয়। এটার কাজ তেমন একটা নাই। তো আমাদের আইলেটস অফ ল্যাঙ্গরহ্যান্সে বা এখানে যা আছে সব হয়ে গেল। আমরা এরপরে পড়ব হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। তো দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি আমরা আগের দিন অনেকগুলো গ্রন্থি পড়েছি, যকৃত গ্রন্থি পড়েছি, আজকে অগ্নাশয় পড়লাম। আমাদের আরেকটা গ্রন্থি আছে, সেটার নাম হচ্ছে কি গ্যাস্ট্রিক গ্রন্থি, ঠিক আছে? তো গ্যাস্ট্রিক গ্রন্থি কিছু কোষ থাকে এবং এই কোষগুলো বিভিন্ন কোষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে, ঠিক আছে? তো আমরা জানবো যে কোন ধরনের কোষ কোন ধরনের কাজ করে থাকে। তো দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি কী কী কোষ থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ থাকে হচ্ছে অক্সিনোটিক কোষ, একটা হচ্ছে মিউকাস কোষ, একটা হচ্ছে আর্জেন্টাফিন কোষ, একটা হচ্ছে জাইমোজেনিক। তো অক্সিনোটিক কোষের আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ। তো এই প্যারাইটাল কোষের কাজ কি? প্যারাইটাল কোষের কাজ হচ্ছে আমরা যে পাকস্থলীতে যে HCl এর কথা বলি বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি, তো অক্সিনোটিক সেলের কাজ হচ্ছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন বাড়ানো, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে মিউকাস কোষ। মিউকাস কোষের কাজ কি? মিউকাস কোষের কাজ হচ্ছে মিউকাস উৎপন্ন করা, যা কিনা আমার পাকস্থলীর যে দেয়ালটা আছে এটাকে প্রোটেক্ট করবে এই HCl এর হাত থেকে। কারণ যদি মিউকাস না থাকতো তাহলে কি হইতো, পাকস্থলীর যে HCl ক্ষরণ করতো, এই HCl দিয়ে পাকস্থলী নিজেই হজম হয়ে যেত। এটা আমরা পূর্বোক্ত ক্লাসে আলোচনা করেছি। তো এরপরে আসো আর্জেন্টাফিন। আর্জেন্টাফিন নামে আরেক ধরনের কোষ থাকে, এটার কাজ হচ্ছে GIF ক্ষরণ করা। তো GIF এর পূর্ণরূপটা আমি বলে দিচ্ছি। GIF এর মানে হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, গ্যাস্ট্রিক ইনহিবিটরি ফ্যাক্টর, ঠিক আছে? তো এটার কাজ হচ্ছে গ্যাস্ট্রিক বলতে সাধারণত পাকস্থলীতে বোঝায়, আর ইনহিবিটরি মানে হচ্ছে কোনো কিছু কি কমিয়ে দেওয়া। তো এটা এমন একটা ফ্যাক্টর যেটা হচ্ছে পাকস্থলীর অন্যান্য সেলের যে কাজ আছে বা ক্ষরণ আছে সেটাকে একটু হলেও কমিয়ে দেবে। এটা হচ্ছে আর্জেন্টাফিন সেলের কাজ। সে GIF নামে একটা পদার্থ ক্ষরণ করবে যেটা কিনা অন্যান্য কোষের ক্ষরণকে কমিয়ে দেবে। এরপর আসো জাইমোজেনিক সেল বা চিফ সেল। এটার অপর নাম হচ্ছে চিফ সেল। তো এটার কাজ হচ্ছে পেপসিনোজেন ক্ষরণ করা। তো আমরা আগেই জেনেছি পেপসিনোজেন কী জিনিস। পেপসিনোজেন হচ্ছে পেপসিনের নিষ্ক্রিয় অবস্থা, যা কিনা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় পাকস্থলীতে সক্রিয় হয় এবং সক্রিয় হয়ে প্রোটিন বিপাকে অংশ নেয়। এবার আসলে এটাতে উপাদান কী কী থাকে। এর উপাদান হচ্ছে পানি, অজৈব পদার্থ এবং কিছু জৈব পদার্থ। এই পানি, অজৈব পদার্থ, জৈব পদার্থের কিছু নাম তোমাদের বইয়ে দেওয়া আছে, গাজী আজমল স্যারের বইয়ে। তোমরা ওখান থেকে এই নামগুলো মুখস্থ করে নিবে। এটা তোমাদের MCQ এবং MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার কাজ কি? আমি যে এখন গ্যাস্ট্রিক গ্রন্থি পড়লাম, তাহলে এই গ্যাস্ট্রিক গ্রন্থির কাজটা কি? দেখো কাজের পাশে আমি লিখে রেখেছি কোষ পড়লে কাজ হয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে আমি 4টা কোষের কথা আলোচনা করলাম, এই 4টা কোষের কাজ কি? প্রত্যেকটারই কিন্তু পার্টিকুলার কাজ আমি উল্লেখ করে দিয়েছি। এই পার্টিকুলার কাজগুলো পড়লেই আমার গ্যাস্ট্রিক গ্রন্থির কাজও জানা হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি একটা ছোট্ট একটা হোমওয়ার্ক এখানে লিখে রেখেছি। সেটা হচ্ছে এনজাইম এবং বাইলের ডিফারেন্স। বাইল মানে হচ্ছে পিত্তরস, মানে এনজাইম এবং পিত্তরসের মধ্যে পার্থক্যটা কী। তো আমরা যখন গত স্লাইডটার মধ্যে তোমার পিত্ত নিয়ে আলোচনা করছিলাম, তো পিত্ততে কিন্তু আমরা বলে দিয়েছি যে পিত্তরসে কোনো এনজাইম থাকে না, আর এনজাইম তো নিজেই একটা এনজাইম, ঠিক আছে? আবার এনজাইম হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ, বাট বাইলে কিন্তু কোনো প্রোটিন থাকে না, ঠিক আছে? আর বাইল কোথায় জমা থাকে? বাইল জমা থাকে হচ্ছে পিত্তথলিতে, বা পিত্ত জমা থাকে পিত্তথলিতে। আর এনজাইম কোথায় থাকে? এনজাইম ঠিকমতো এনজাইম হচ্ছে কি একটা গ্রন্থি থেকে ক্ষরিত হয় নিকটবর্তী নালী দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ব্লাড দেখা যাচ্ছে, হয়তোবা তোমাদের ওখানে নেটওয়ার্কের হয়তোবা সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমি ক্লাস শেষে এটা স্লাইড আমি দিয়ে দেবো গ্রুপে, তোমরা
এটা থেকে কালেক্ট করে নিতে পারো, সমস্যা নাই। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা পরের টপিকে যাই। আমি দিয়ে দেবো স্লাইড, সমস্যা নাই, এটা নিয়ে চিন্তা করা লাগবে না। আচ্ছা, এবারে যে আমরা পরিপাক পড়লাম, তো পরিপাকে হরমোন আর স্নায়ুতন্ত্রের ভূমিকা কি কি, ঠিক আছে। পরিপাকে হরমোন এবং স্নায়ুতন্ত্রের ভূমিকাটা কি কি। দেখো, আমাদের পরিপাক যেটা হয় সেটা সাধারণত দুইভাবে নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে, একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তো আমি জানি, সেটা হচ্ছে তোমার ব্রেইন এবং স্পাইনাল কর্ডের মাধ্যমে, ঠিক আছে। তো এখান থেকে একটা আসে। আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। মানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে কি, এখানে দুই ধরনের দুইটা পার্ট থেকে এটা নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, আরেকটা হচ্ছে সিম্প্যাথেটিক। তো এখান থেকে আবার দুই ধরনের প্লেক্সাস তৈরি হয়। প্লেক্সাসটা হচ্ছে একটা নার্ভের কয়েকটা নার্ভের একটা জালিকার মতো। যেমন আমরা ক্যাপিলারি পড়েছি, তেমনি নার্ভের যে প্লেক্সাসটা একটা জালকের মতো, ঠিক আছে। তো এটা দুই ধরনের জালক থাকে, একটা হচ্ছে বহির্নিহিত বা এক্সট্রিনসিক প্লেক্সাস, একটা হচ্ছে অন্তর্নিহিত বা ইন্ট্রিনসিক প্লেক্সাস। তো অন্তর্নিহিত বা ইন্ট্রিনসিক প্লেক্সাস যেটা আছে সেটাকে সেকেন্ড ব্রেইন নামেও অভিহিত করা হয়, ঠিক আছে। তো এটা কিভাবে সজ্জিত থাকে। তো আমার পৌষ্টিক নালী যেটা আছে, পাকস্থলী হোক বা অন্ত্র হোক, যেটাই হোক, পৌষ্টিক নালীর বাইরে যে পেশির লেয়ারটা থাকে বা পেশির যে স্তরটা থাকে, সেখানে যে স্নায়ুটা সরবরাহ করে বা স্নায়ু জালকটা থাকে, ওটাকে বলা হয় মায়েন্টেরিক প্লেক্সাস, ঠিক আছে। ওটাকে বলা হয় মায়েন্টেরিক প্লেক্সাস। আর যেটা আছে পৌষ্টিক নালীর ভিতরে, ভিতরে বলতে কি, যে আমার যেখানে মিউকাস থাকে বা গবলেট সেল থাকে, ঠিক আছে, যেখান থেকে বিভিন্ন ক্ষরণ নিয়ন্ত্রিত হয়, সেখানে যে প্লেক্সাসটা থাকে সেটাকে বলা হয় সাব মিউকোজাল প্লেক্সাস, ঠিক আছে। সেটাকে বলা হয় সাব মিউকোজাল প্লেক্সাস। তাহলে দুইটার কাজটা কি, একটা হচ্ছে মায়েন্টেরিক প্লেক্সাস। মায়েন্টেরিক প্লেক্সাসের কাজটা কি, এটা আগেই বলেছিলাম। মায়েন্টেরিক প্লেক্সাসটা থাকে পেশির মধ্যে, পৌষ্টিক নালীর বাইরে পেশির মধ্যে। তার মানে কি, এটা পেশিতে যেহেতু থাকে, পেশির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করবে। আর সাবমিউকোজাল প্লেক্সাসটা কোথায় থাকে, পৌষ্টিক নালীর ভিতরে। তো পৌষ্টিক নালীর ভিতরে কি থাকে, বিভিন্ন ক্ষরণকারী কোষ থাকে। তো সাবমিউকোজাল প্লেক্সাস বিভিন্ন কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। এরপরে আসো, আমি লালাক্ষরণটা। তো লালাক্ষরণটা কি, আমরা যখন কোনো খাবার দেখি বা খাই, তখন দুইভাবে আমাদের লালাক্ষরণ হতে পারে। একটা হচ্ছে সাপেক্ষ, একটা হচ্ছে অনপেক্ষ। সাপেক্ষটা হচ্ছে একটা কন্ডিশনের মতো। যেমন দেখো যে যদি আজকে আকাশে মেঘ হয়, তাহলে মনে করো বৃষ্টি আসবে, আর যদি না হয় তাহলে আসবে না। তার মানে এটা একটা কি কন্ডিশন। বা তুমি কোথাও একটা যাবা, বা তোমার কোনো একটা বন্ধুর সাথে তোমার চুক্তি হইলো যে সে যদি তোমাকে খাতা দেয় তাহলে তুমি ওকে কলম দিবা। তার মানে তুমি যদি ওকে খাতা না দাও, ও তোমাকে কলম দিবে না। এইটা হচ্ছে সাপেক্ষ বা শর্ত। তার মানে এই লালাক্ষরণটা নির্ভর করে যখন তুমি একটা খাবার দেখবা বা জীবনে দেখো না, এরকম একটা কন্ডিশনের উপর নির্ভর করে তোমার লালাক্ষরণ হবে। আর অনপেক্ষটা কি, এটাতে কোনো কন্ডিশন থাকবে না। মানে তুমি খাবারের কথা চিন্তা করলেও তোমার লালাক্ষরণ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুইভাবে লালাক্ষরণ হতে পারে, একটা হচ্ছে সাপেক্ষ আর একটা হচ্ছে অনপেক্ষ, ঠিক আছে। সাপেক্ষের জন্য একটা কন্ডিশন লাগে, আর অনপেক্ষের জন্য তেমন একটা কন্ডিশন লাগে না। তো এইটা তোমরা এই জুলজি বইয়ের সবার শেষের অধ্যায়ে প্যাভলভের তত্ত্ব যেটাতে আছে, সেখানে যে কুকুরের লালাক্ষরণ, মাংস দিয়ে একবার, ঘন্টা দিয়ে একবার, তো সেটা অধ্যায় যখন পড়ানো হবে তোমরা আরও ডিটেলসে জানতে পারবা। এবার সব গ্যাস্ট্রিক রস ক্ষরণ। এই যে গ্যাস্ট্রিক রস যে ক্ষরণ হবে, এটা 3টা স্টেজ আছে, ঠিক আছে। এই 3 স্টেজে গ্যাস্ট্রিক রসটা ক্ষরণ হবে, ঠিক আছে। 3টা স্টেজ কী কী, একটা হচ্ছে সেফালিক, একটা হচ্ছে গ্যাস্ট্রিক, একটা হচ্ছে কি আন্ত্রিক, ঠিক আছে। এই 3টা স্টেজে এটা ক্ষরণ হবে। তো সেফালিক স্টেজটা কি, সেফালিক পর্যায়টা হচ্ছে তুমি যখন খাবার মুখের মধ্যে নিবা,
তখন কি হবে, তোমার মুখ থেকে এই যে খাবার মুখে নেওয়ার যে সেন্সেশনটা এটা ব্রেইনে পৌঁছাবে। ঠিক আছে, ব্রেইন থেকে আবার একটা স্নায়ু পাকস্থলিতে পৌঁছায়, সেই স্নায়ুটার নাম হচ্ছে তোমার ভ্যাগাস নার্ভ বা ভ্যাগাস স্নায়ু। তো এই ভ্যাগাস স্নায়ু কী করবে, এই যে তুমি মুখের মধ্যে খাবার নিছো এই তথ্যটা মুখ থেকে আগে ব্রেনে যাবে, তারপর ব্রেইন থেকে এই যে তুমি মুখের মধ্যে খাবার নিছো এই তথ্যটা ভ্যাগাস স্নায়ু পাকস্থলিতে নিয়ে আসবে। তারপর পাকস্থলিতে এসে পাকস্থলী যে বিভিন্ন সেলগুলো আছে বা কোষগুলো আছে ওগুলোকে জানান দিবে যে দেখো আমি মুখের মধ্যে খাবার নিছি, তুমি তোমার পাকস্থলীকে প্রিপেয়ার করো যে আমার খাবার আসতেছে। ঠিক আছে, কিন্তু তখনও কিন্তু খাবার পাকস্থলীতে আসে নাই। ঠিক আছে, খাবার কিন্তু কেবল মুখের মধ্যে নিছো তুমি। তো এইটা শুধু খাবার মুখের মধ্যে নিলে না, তুমি একটা খাবার দেখছো, ওটা খাবারটা খাওয়ার জন্যে চিন্তা ভাবনা করতেছো যে খাবারটা খাওয়া বা কোনো খাবার খাওয়ার জন্য খাওয়ার চিন্তা ভাবনা করতেছো, সেক্ষেত্রেও কিন্তু এই পর্যায়টা শুরু হয়ে যেতে পারে। তো এই পর্যায়ের স্থায়িত্বকাল হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা 1 ঘন্টা স্থায়িত্ব থাকবে। এরপর আছে গ্যাস্ট্রিক পর্যায়। তো গ্যাস্ট্রিক পর্যায়ে কি হয়, গ্যাস্ট্রিক পর্যায়ে হয় কি, গ্যাস্ট্রিক পর্যায়ে মনে করো তোমার গ্যাস্ট্রিক পর্যায়ে সংঘটিত হয় পাকস্থলীতে। গ্যাস্ট্রিক মানে তো পাকস্থলী আমরা আগেই জানি। তো পাকস্থলীতে কি হবে, যখন খাবারটা মুখ দিয়ে পাকস্থলীতে পৌঁছাবে, পাকস্থলীতে পৌঁছার সাথে সাথে পাকস্থলীর বিভিন্ন কোষ থেকে বিভিন্ন ধরনের সিক্রেশন হবে। ঠিক আছে, ওই যে আমরা একটু আগে পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে 4 ধরনের সেল বললাম, আর্জেন্টাফিন, প্যারাইটাল, তারপর জাইমোজেনিক, হ্যাঁ, এগুলো থেকে বিভিন্ন ক্ষরণ হবে। তো এই পর্যায়টা স্থায়িত্বকাল হচ্ছে 4 ঘন্টা। এটা 4 ঘন্টা স্থায়িত্ব লাভ করে। তো এরপরে যেটা হচ্ছে আন্তরিক। তো আন্তরিক পর্যায়ে যেটা সেটা সংঘটিত হবে তোমার অন্ত্রে। ঠিক আছে, তো খাবার যখন পাকস্থলীতে আংশিক পরিপাকৃত অবস্থায় অন্ত্রের দেয়াল স্পর্শ করবে, অন্ত্রে কি কি থাকে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তো এই যে গ্যাস্ট্রিক পাকস্থলীতে থাকা খাদ্য, এই পাকস্থলীতে যে খাদ্য অর্ধোপাচিত খাদ্য সেটা যখন অন্ত্রের পথে স্পর্শ করবে, অন্ত্রের ডিউডেনামকে স্পর্শ করবে, এইটা স্পর্শ করার সাথে সাথেই 2টা হরমোন ক্ষরণ হবে। দেখো পাশে আমি লিখে রেখেছি, একটা হচ্ছে সিসিকে, এটার পূর্ণরূপ হচ্ছে কোলেসিস্টোকাইনিন, আর এটার অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। আরেকটা হরমোন সিক্রেট হয়, সেটার নাম হচ্ছে সিক্রেটিন। ঠিক আছে, দুইটা হরমোনের কাজ 2 রকমের। তো সিসিকের কাজটা কি, কোলেসিস্টোকাইনিন বা সিসিকের কাজটা হচ্ছে পিত্তাশয়ের সংকোচন ঘটিয়ে পিত্তরসে নির্গমন ঘটানো। ঠিক আছে, আর 2 নাম্বার হচ্ছে সিক্রেটিনের কাজটা কি, সিক্রেটিনের কাজটা হলো পাকস্থলীতে যে বিভিন্ন রস ক্ষরণ হবে এই রসের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করা। তার মানে কি, এটা বোঝাতে যাচ্ছে যে আমার খাবার যখন অন্ত্রে এসে গেছে, তার মানে কি পাকস্থলীতে তখন আর কোনো কাজের দরকার নাই। তখন এই সিক্রেটিন কি করবে, পাকস্থলীর যে কোষগুলো আছে সেগুলোকে যা বলবে যে না, তোমাদের ক্ষরণ করার আপাতত দরকার নাই, খাবার আমার অন্ত্রে এসে গেছে। ঠিক আছে, এখন তোমরা তোমাদের ক্ষরণগুলো আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ রাখো। ঠিক আছে, এই কাজটা করবে। আর কোলেসিস্টোকাইনিনের কাজটা আমি বলে দিলাম, এই কী করবে, ততক্ষণে পিত্তাশয়ের সংকোচন ঘটায় সেই পিত্ত রসটাকে ডিউডেনাম পর্যন্ত নিয়ে আসবে, যাতে খাদ্য যেটা অর্ধপাচিত ছিল বা অর্ধ পরিপাকৃত ছিল সেই খাদ্যটা যেন সম্পূর্ণরূপে পরিপাকৃত হতে পারে। এই গেল আমার খাদ্যের পরিপাক বা পরিপাকের যে নিয়ন্ত্রণটা। এবার আসো খাদ্যবস্তুর শোষণ বা খাদ্যবস্তু কীভাবে অ্যাবজর্ব হবে। ঠিক আছে, খাদ্যবস্তুর শোষণ বা অ্যাবজর্বটা হবে ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা। ক্ষুদ্রান্তে অসংখ্য আঙ্গুলের মতো একগুলো প্রক্ষেপণ থাকে, এগুলো ভিলাই নামে পরিচিত। ঠিক আছে, তো মানুষের অন্ত্রে প্রায় 50,000 পরিমাণ ভিলাই থাকে। ঠিক আছে, এই ভিলাইগুলো কী দ্বারা গঠিত, এই ভিলাইগুলো স্তম্ভাকার আবরণী কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, স্তম্ভাকার আবরণী কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, এই ভিলাই খাদ্যবস্তু শোষণ করবে। তো এখন আমরা দেখব কোন ধরনের খাদ্য কীভাবে শোষিত হচ্ছে। প্রথমে দেখো শর্করা জাতীয় খাদ্যের শোষণ। ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্যের মধ্যে প্রথমে আছে গ্লুকোজ বা গ্যালাক্টোজ। ঠিক আছে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ প্রায় একই প্রক্রিয়ায় শোষিত হয়। ঠিক আছে, তার মধ্যে আমরা যে কোনো একটা দিয়ে মনে রাখবো। তো প্রথমে কি হয়, গ্লুকোজ বা গ্যালাক্টোজ, মনে করো আমরা গ্লুকোজ দিয়ে ব্যাখ্যা করি। গ্লুকোজের সাথে কি যুক্ত হবে, ফসফেট যুক্ত হবে। গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হবে কোন এনজাইমের সহায়তায়, কাইনেজ এনজাইমের সহায়তায়। ওকে, গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হবে কাইনেজ এনজাইমের সহায়তায়। তারপরে এই ফসফেটযুক্ত গ্লুকোজ কি করবে, সক্রিয় শোষণ পদ্ধতিতে, দেখো নিচে আমি একটি প্রসেস লিখে রেখেছি, এটা সক্রিয় শোষণ পদ্ধতিতে কি করবে, পোর্টাল সার্কুলেশনে প্রবেশ করবে। তারপরে এটা রক্তে পৌঁছে শোষিত হয়ে যাবে, বিভিন্ন সেল কর্তৃক শোষিত হবে এবং শ্বসনে অংশগ্রহণ করবে। এই গেল গ্লুকোজ এবং গ্যালাক্টোজের শ্বসন প্রক্রিয়া। তারপর হচ্ছে আমার ফ্রুক্টোজ, সুক্রোজ এবং
ল্যাকটোজ, এই তিনটাও একই টাইপের শোষিত হয়। এটা শোষিত হয় ব্যাপন প্রক্রিয়ায়। এবার আসো আমার অ্যামিনো অ্যাসিডের শোষণ। ঠিক আছে, এবার আসো আমার আমিষ। তো আমিষটা কীভাবে শোষিত হবে? আমরা জানি আমিষ ভেঙে তৈরি হবে পেপটাইড। ঠিক আছে, আমিষটা যখন ভাঙবে ছোট এককে হবে পেপটাইড, পেপটাইড থেকে পরিণত হবে অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যামাইনো অ্যাসিডের আবার দুইটা টাইপস আছে, একটা হচ্ছে এল অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, যে এল অ্যামিনো অ্যাসিড যেটা আছে সেটা শোষিত হবে সক্রিয় পদ্ধতিতে, আর ডি অ্যামিনো অ্যাসিড যেটা আছে সেটা শোষিত হবে ব্যাপন পদ্ধতিতে। এরপরে যেটা আমার আছে সেটা হচ্ছে চর্বি বা লিপিড শোষণ। ঠিক আছে, চর্বি বা লিপিড শোষণ এটা কীভাবে দেখো, এটা বেশ বড় একটা প্রক্রিয়া, আমরা এটা ধীরে ধীরে ব্যাখ্যা করব। ঠিক আছে, দেখো আমি ফ্লো চার্ট করে দিয়ে দিয়েছি চর্বি বা লিপিড কীভাবে শোষণ হয়। প্রথমে ফ্যাট বা লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। গ্লিসারলে পরিণত হওয়ার পর কী হবে, এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ভিলাইয়ের যে স্তম্ভাকার আবরণী কোষ আছে সেটা কর্তৃক গৃহীত হবে, বা সেটার মধ্যে এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল প্রবেশ করবে। প্রবেশ করার পরে কী হবে, এই যে আবরণী কোষের যে প্রোটিনটা আছে, ভিতরে যে প্রোটিন আছে, সেই প্রোটিনের সাথে এই লিপিড যদি এই স্তম্ভাকার আবরণী কোষের মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল প্রবেশ করার পরে আবার কি লিপিড বা ফ্যাটে পরিণত হবে। তারপরে কি হবে, এই লিপিড বা ফ্যাট স্তম্ভাকার আবরণী কোষের যে প্রোটিন আছে সেটার সাথে যুক্ত হয়ে তৈরি করবে লিপোপ্রোটিন। তো এই লিপোপ্রোটিনটার আমি একটা নাম দিছি, সেটার নাম হচ্ছে কাইলোমাইক্রন। এটাকে বলা হয় কাইলোমাইক্রন। তো এই কাইলোমাইক্রনটা কি হবে, কাইলোমাইক্রনটা এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কি হবে, কোষ থেকে বের হয়ে যাবে, রক্তে প্রবেশ করবে। ঠিক আছে, বা লসিকা নালীতে প্রবেশ করবে। ঠিক আছে, লসিকা নালীতে যখন এই যে ফ্যাট জাতীয় খাদ্য প্রবেশ করবে তখন লসিকায় যে খাদ্যটা পরিবহন হবে সেটা একটু সাদাটে হবে। ঠিক আছে, সাদাটে হবে, তখন এই কাইলোমাইক্রন বাহী নালিকাটাকে বলা হবে ল্যাকটিয়েল। ঠিক আছে, এবং ল্যাকটিয়েলের কালারটা হবে তখন সাদা রঙের। তারপরে কি হবে, তারপরে এই লসিকা নালী থেকে লসিকা তন্ত্রের মাধ্যমে এই কাইল যেটা আছে বা কাইলোমাইক্রন যেটা আছে সেটা পৌঁছাবে হৃৎপিণ্ডের শিরা রক্তের প্লাজমায় প্রবেশ করবে। ঠিক আছে, হৃৎপিণ্ডের যে ভেইন, যেগুলো ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, হ্যাঁ, যেসব বড় বড় নালিকা হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে সেই সব রক্তের প্লাজমায় প্রবেশ করবে। প্লাজমায় প্রবেশ করার পরে কি হবে, প্লাজমায় প্রবেশ করার পরে সেখানে এনজাইমের উপস্থিতিতে সেটা আবার ভেঙে কি হবে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। তারপর কি হবে, এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল কোষ কর্তৃক গৃহীত হবে, রক্তের মাধ্যমে বিভিন্ন কোষের মধ্যে পৌঁছাবে এবং কোষ কর্তৃক গৃহীত হবে এবং কোষের মধ্যে শ্বসনিক বস্তু হিসেবে কাজ করবে। তারপরে কি শ্বসনে অংশগ্রহণ করবে এবং শক্তি উৎপন্ন করবে। এইভাবে মূলত চর্বি জাতীয় খাদ্য বা লিপিড জাতীয় খাদ্য কি করে, আমাদের শরীরে শক্তি সরবরাহ করে বা এইভাবে শোষণ হয়। ঠিক আছে, এই দেখো প্রসেসটা এখানে আমি দেখাই দিছি। এটা হচ্ছে আমার কাইলোমাইক্রন, এই কাইলোমাইক্রনটা এইটা হচ্ছে আমার গ্লিসারলটা কি করবে, এই স্তম্ভাকার আবরণী কোষের ভেতর ঢুকে কি করবে, এই যে নীল রঙের যেটা আছে এটা হচ্ছে কি এখানকার প্রোটিনের সাথে যুক্ত হবে। এই প্রোটিনের সাথে যুক্ত হয়ে কি করবে, একটা কমপ্লেক্স ফর্ম করবে, কমপ্লেক্সটার নাম হচ্ছে কি কাইলোমাইক্রন। তারপরে কি কাইলোমাইক্রনটা এই যে এক্সোসাইটোসিস সেল থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়া বের হয়ে যায়, তারপরে লসিকা নালীতে প্রবেশ করবে, তারপরে লসিকা নালী থেকে যাবে আমার লসিকা তন্ত্রে, তারপরে হৃৎপিণ্ডের শিরা রক্তের প্লাজমায়, তারপরে আবার সেখানে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হবে এবং তারপরে কোষ কর্তৃক গৃহীত হয়ে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন করবে। এবার তো আমার 3 প্রকারের খাদ্য শোষণ গেল। এবার আমার যেটা শোষণ হবে সেটা হচ্ছে কি পানি শোষণ। ঠিক আছে, পানি শোষণটা কীভাবে হবে, ক্ষুদ্রান্তে পানি শোষণের প্রধান স্তর, মানে ক্ষুদ্রান্তে পানি শোষণটা মেনলি হবে। এরপরে আমার খনিজ লবণ শোষণ। খনিজ লবণ শোষণ কী হবে, সক্রিয় পদ্ধতিতে খনিজ লবণ শোষণ হবে। এরপর আসো আমার ভিটামিন যে 6 প্রকার আছে সেই ভিটামিন শোষণ হবে। এবার ভিটামিন এ, ডি, ই, কে এটা কি পিত্ত লবণের সহায়তায় শোষিত হবে, এবং ভিটামিন বি, সি এগুলো সক্রিয় পদ্ধতি এবং ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হবে। তো দেখো আমি নিচে বড় করে একটা কথা লিখেছি, সেটা হচ্ছে গবলেট সেল। ঠিক আছে, দুই দিকে টান দিলে একদিকে লিখছি স্মল ইন্টেস্টাইন আর একদিকে লিখছি লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, তার মানে গবলেট সেল এই দুই জায়গায় পাওয়া যাবে, কিন্তু কোথায় বেশি। ঠিক আছে,
এটার উত্তর হচ্ছে গবলেট সেল বেশি পাওয়া যাবে লার্জ ইন্টেস্টাইনে। কারণ আমার গবলেট সেলের কাজটা কি? গবলেট সেলের কাজ হচ্ছে বেশি বেশি পরিমাণে মিউকাস উৎপন্ন করা, ঠিক আছে? তো মিউকাসটা সাধারণত পিচ্ছিল হয়। তো স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে আমার সাধারণত খাদ্যের পরিপাকটা ঘটে, এবং যেটা লার্জ ইন্টেস্টাইন সেখানে আমার যে খাদ্যের অপাচ্য অংশটুকু সেখান থেকে পানি শোষিত হয়। তো দেখো, একটা জিনিস থেকে যখন তুমি কনস্ট্যান্টলি পানি শোষণ করে নিবা, সেই জিনিসটা শুষ্ক হয়ে যাবে না? তো শুষ্ক জিনিসটা যখন আমার এই লার্জ ইন্টেস্টাইনের মধ্য দিয়ে যাবে, তখন সেখানে ঘর্ষণ হওয়ার সম্ভাবনা আছে না? তো ঘর্ষণ যদি হয়, তো ভিতরে ওখানে তো ক্ষতের সৃষ্টি হইতে পারে। তো এই জন্য ক্ষত যেন সৃষ্টি না হয়, এই জন্যে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে বেশি বেশি পরিমাণে গবলেট সেল থাকে। তাহলে বেশি বেশি পরিমাণে গবলেট সেল থাকলে একটা সুবিধা কি? বেশি বেশি করে গবলেট সেল থাকলে বেশি বেশি গবলেট সেল বেশি বেশি করে মিউকাস উৎপন্ন করবে, আর বেশি বেশি করে মিউকাস উৎপন্ন করলে সেটা বেশি করে পিচ্ছিল করবে লার্জ ইন্টেস্টাইনকে, আর লার্জ ইন্টেস্টাইনকে বেশি করে পিচ্ছিল করলে সেখান থেকে কী হবে, আমার খাদ্য, এই আমার যে অপাচিত যে শুষ্ক খাদ্যটা আছে পানি শোষণ করে নেওয়ার পরে, সেটার কি চলনটা সুবিধা হবে, এবং তাড়াতাড়ি কী হবে, সেটা ভালো করে নিষ্কাশন হয়ে যাবে, ঠিক আছে? তো যাদের ক্ষেত্রে এই গবলেট সেলের সমস্যাটা থাকে বা গবলেট সেলের সিক্রেশনটা কম হয়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা দেখা দেবে, ঠিক আছে? কারণ তাদের লার্জ ইন্টেস্টাইনে তো গবলেট সেল কম, বা গবলেট সেল কোনোভাবে সিক্রেশন করতেছে না, যার কারণে কী হচ্ছে, মিউকাস কম উৎপন্ন হইতেছে। আর খাদ্য থেকে যেহেতু বেশি পরিমাণে পানি শোষিত হয়ে যাচ্ছে, তাহলে তো খাদ্যটা শুষ্ক হয়ে যাচ্ছে, এবং শুষ্ক খাদ্যের মুভমেন্টে অসুবিধা হচ্ছে, যার কারণে কী হয়, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা যায়। আবার ডায়রিয়া যখন হয় তখন কিন্তু উল্টো ঘটনাটা ঘটে, ঠিক আছে? ডায়রিয়া যখন হয় তখন এই লার্জ ইন্টেস্টাইন থেকে প্রচুর পরিমাণে মিউকাস উৎপন্ন হয়। তো মিউকাসটা তো এমনি পিচ্ছিল এবং আঠালো জাতীয় হয়। তো যখন ডায়রিয়া হয় তখন এইটা একটু আঠালো কম হয়, তবে একটু পানিওয়ালা সিক্রেশনটা বেশি হয়, যার কারণে তখন কী হয়, ডায়রিয়ার সময় প্রচুর পরিমাণে পানি আমাদের বের হয়ে যায় মলমূত্রের সাহায্যে। তো এবার আসো আজকের লাস্ট টপিক এই অধ্যায়ের, সেটা হচ্ছে স্থূলতা। তো স্থূলতা আসলে কি? স্থূলতা বলতে আমরা যখন স্থূলতা নামটা শুনলেই আসলে একটা বড় সড়ো মোটা মানুষের কথা মনে পড়ে, হ্যাঁ, এরকম একটা চেহারা আমাদের ব্রেনে ইমেজে ভেসে ওঠে। তো এই স্থূলতার সংজ্ঞাটা আসলে কি? তো এই স্থূলতার সংজ্ঞা হচ্ছে আদর্শ দৈহিক ওজনের 20% বেশি মেদ যদি শরীরে সঞ্চিত হয়, তখন আমরা তা কী বলবো? স্থূলতা বলবো। এবং যে ব্যক্তির ক্ষেত্রে এই স্থূলতা দেখা যাবে তাকে বলবো স্থূল ব্যক্তি, ঠিক আছে? তো স্থূলতার সাথে একটা সম্পর্কিত টার্ম হচ্ছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে? তো বডি মাস ইন্ডেক্সটা কি? বডি মাস ইন্ডেক্সটা হচ্ছে এখানে আমাদের শরীরের উচ্চতা এবং ওজনের একটা আনুপাতিক সম্পর্ক নির্দেশ করে। দেখো, এটা একটা সূত্র দেওয়া আছে, বিএমআই ইজ ইকুয়াল টু মাস বাই হাইট স্কোয়ার। এখানে মাস বা ভর যেটা আছে সেটাকে কেজিতে এবং উচ্চতাটাকে মিটারে প্রকাশ করতে হবে। তো এখানে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে তোমাদের বইয়ে, স্থূলতার ভ্যালু, হ্যাঁ, বিএমআই ভ্যালুগুলো দেওয়া আছে যে কত থেকে কত রেঞ্জের মধ্যে হলে তাকে স্থূল বলা যাবে বা স্বাভাবিক ওজন বলা যাবে। এই ভ্যালুগুলো তোমরা পড়ে নিবা, ঠিক আছে? এরপরে যেটা আসে এখানে আলাদাভাবে আমি একটা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে বিএমআই যদি 50 থেকে 100-র মধ্যে হয়, তার মানে কি, তার ওজন এবং উচ্চতার অনুপাত যদি 50 থেকে 100-র মধ্যে হয়, তাকে বলা হবে মরবিড অবেসিটি। তার মানে কি, একটা বিভৎসকায় অবস্থার সৃষ্টি হবে, ঠিক আছে? মানে তার উচ্চতার সাথে ওজনের কোনো ভারসাম্য নাই, ঠিক আছে? একটা কদাকার শারীরিক অবস্থা তৈরি হবে। তো দেখো, স্থূলতা নিয়ে একটা বিদ্যা চালু আছে, যে স্থূলতা নিয়ে পড়াশোনা করার জন্য, যে স্থূলতার কারণে কী কী রোগ হয়, স্থূলতার চিকিৎসা কী কী, এই নিয়ে একটা বিদ্যা চালু আছে, সেটার নাম হচ্ছে বেরিয়াট্রিক্স, ঠিক আছে? ভবিষ্যতে গবেষণার জন্য এইটা চালু করা হয়েছে, এটা স্থূলতার একটা শাখা, ঠিক আছে? তো এবার যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে স্থূলতার দুইটা কারণ, ঠিক আছে? কিছু কিছু রোগ আছে যেগুলো কিনা স্থূলতার জন্ম দেয়, ঠিক আছে? কি হয়, কিছু কিছু রোগ আছে যেসব রোগ স্থূলতার জন্ম দেয়, মানে কিছু রোগ যদি থাকে তাহলে স্থূলতা তৈরি হতে পারে। তো সেই রোগগুলো কি কি? একটা হচ্ছে পিসিওএস, ঠিক আছে? পিসিওএস মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ঠিক আছে? এটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে হয়, যে ওভারি বা ডিম্বাশয়ে যখন সিস্ট হয়, সিস্ট মানে কি, ছোট ছোট ফোস্কার মতো। তো এইটা যখন হয় তখন দেহের মধ্যে বিভিন্ন রকমের হরমোনের ইমব্যালেন্স তৈরি হয়, কিছু কিছু হরমোনের সিক্রেশন বেড়ে যায়, কিছু কিছু হরমোনের সিক্রেশন কমে যায়। তো এই ইমব্যালেন্স তৈরি হওয়ার কারণে আমাদের শরীরের যে গ্লুকোজের লেভেলটা অনেক সময় বেড়ে যায়, যেটা রক্তের দরকার তার চেয়ে বেশি হয়ে যায়, যার কারণে কী হয়, স্থূলতা দেখা দিতে পারে, শরীরে মেদ জমে স্থূলতা দেখা দিতে পারে। আরটা হচ্ছে কুশিং সিনড্রোম।
তো কুশিং সিনড্রোমটা কী জিনিস? কুশিং সিনড্রোম হচ্ছে যদি আমাদের দেহে কর্টিসল হরমোনের পরিমাণটা বেড়ে যায়, সেক্ষেত্রে এই কুশিং সিনড্রোম দেখা দিতে পারে। তো কুশিং সিনড্রোম, তো কর্টিসল হরমোনের কাজটা কি? কর্টিসল হরমোনের কাজ হচ্ছে তোমার শরীরের মধ্যে সব কিছুরই মেটাবলিজম বাড়ানো, যেমন গ্লুকোজের পরিমাণ বাড়ানো, ঠিক আছে, প্রোটিন ভেঙেও গ্লুকোজ তৈরি করবে, ফ্যাট ভেঙেও গ্লুকোজ তৈরি করবে। তো এত গ্লুকোজ তো তোমার শরীরে দরকার নাই, ঠিক আছে। তো তারপরে তোমার শরীরের প্রয়োজন মেটানোর পর যতটুকু গ্লুকোজ বেঁচে থাকবে সেটা কি হবে? ফ্যাট হিসেবে জমা হবে, এবং তোমার স্থূলতার জন্ম দেবে। এরপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে। হাইপো মানে কি? হাইপো মানে হচ্ছে যে কোনো কিছুর কম, থাইরয়েড মানে কি? হাইপোথাইরয়েড মানে হচ্ছে থাইরয়েডের কম সিক্রেশন। তাহলে থাইরয়েড থেকে যখন থাইরয়েড হরমোনগুলো কম করে সিক্রেট হবে, তখনও স্থূলতার সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে। কেন? কারণ আমরা জানি থাইরয়েড হরমোনগুলোর কাজ কি? থাইরয়েড হরমোনগুলোর কাজ হচ্ছে কি? শরীরের মধ্যে গ্লুকোজের লেভেল বাড়ানো, ঠিক আছে, গ্লুকোজ সংশ্লেষণ বাড়ানো, প্রোটিন করা, বিভিন্নভাবে গ্লুকোজের লেভেলটাকে রক্তের মধ্যে বাড়ানো। তো আগেই তো বললাম যে এত গ্লুকোজ তো আমার শরীরের মধ্যে দরকার নাই, ঠিক আছে। তো আমার প্রয়োজন মেটানোর পর যে এক্সট্রা গ্লুকোজটা থাকবে, এটা ফ্যাট হিসেবে শরীরে জমা হবে এবং কি স্থূলতার জন্ম দেবে। তো ঠিক আছে, এতক্ষণ তো আমরা পড়লাম যে যেসব রোগ আছে স্থূলতার জন্ম দিতে পারে, ঠিক আছে। তাহলে আর কি ধরনের রোগ আছে যেটার কারণে অন্যান্য রোগের সৃষ্টি হতে পারে? আমরা এতক্ষণ পড়লাম কিছু রোগ আছে যা কিনা স্থূলতার জন্ম দেয়, ঠিক আছে। এবার কিছু রোগ আছে যেটা স্থূলতা নিজে জন্ম দেয়, মানে হচ্ছে কিছু রোগ স্থূলতার জন্ম দেয় এবং স্থূলতা কিছু নতুন রোগের জন্ম দেয়। তো দেখে আসি যে স্থূলতা কী কী নতুন রোগের জন্ম দেয়। 1 নম্বরে আসো, সেটা হচ্ছে করোনারি হার্ট ডিজিজ। তার মানে কি? হার্টের মধ্যে যে করোনারি আর্টারিগুলো রক্ত সরবরাহ করে, সেগুলোতে যদি ব্লকের সৃষ্টি হয়, যেগুলোকে প্লাক বলে, এই প্লাক জমলে কি হয়? ধমনীর লুমেনটা সরু হয়ে যায়, যার কারণে রক্ত হার্টে পৌঁছাইতে পারে না, হার্টের মাসেলগুলো পর্যাপ্ত রক্ত পায় না, অক্সিজেন পায় না, যার কারণে কি হার্ট টিস্যু মরে যায় এবং বিভিন্ন রকমের হার্ট ডিজিজের সৃষ্টি হয়। এবার হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিস রোগটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত। 2 ধরনের ডায়াবেটিস আছে, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। তো টাইপ 2 ডায়াবেটিসে কী হয়? টাইপ 2 ডায়াবেটিসে সাধারণত কী হয়? ইনসুলিনের সামান্য ঘাটতি থাকে, মানে ইনসুলিন কম তৈরি হয়, ঠিক আছে। তো ইনসুলিন যখন কম তৈরি হবে তখন কী হবে? ইনসুলিনের কাজ আমরা একটু কী পড়লাম, যে গ্লুকোজের পরিমাণটা কমাবে। তো তোমার শরীরে যদি ইনসুলিন কম করে সিক্রেট হয়, তাহলে তো কী হচ্ছে? গ্লুকোজের লেভেলটা কমাইতে পারছে না, তার কারণে শরীরের মধ্যে গ্লুকোজ বেশি হয়ে যাবে, তখন কি প্রয়োজনীয় অতিরিক্ত গ্লুকোজ ফ্যাট হয়ে তোমার শরীরে জমা হবে এবং কি স্থূলতা তৈরি হয়ে যাবে। তারপরে দেখো ক্যান্সার, বেশি যদি স্থূল যদি বেশি হয়ে যায় তাহলে ক্যান্সার হতে পারে, কোলন ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তারপরে হাই বিপি, মানে সবসময় উচ্চ রক্তচাপ থাকবে, ঠিক আছে। যারা সাধারণত মোটার মানুষ হয় বা স্থূল লোক হয়, তাদের ক্ষেত্রে সাধারণত উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যায়। আরটা হচ্ছে স্ট্রোক কেন হয়? স্ট্রোক সাধারণত হয় ব্রেনে, ঠিক আছে। তো যখন তোমার স্থূল হয়ে যাবে, শরীরের মধ্যে বেশি বেশি করে মেদ জমবে, তখন ওই যে মস্তিষ্কের যে রক্তনালিকাগুলো আছে, ওই রক্তনালিকার মধ্যে বেশি বেশি করে চর্বি জমলে কী হবে? সেখানে প্লাক তৈরি হবে এবং রক্ত আর অক্সিজেন সেখানে পৌঁছাইতে পারবে না। তো যখন ওইটা পৌঁছাইতে পারবে না, তখন তোমার কী হবে? স্ট্রোক হবে। আরেকটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। তো যারা স্থূলতায় ভোগে তাদের ক্ষেত্রে সাধারণত ঘুমের ব্যাঘাত ঘটে, এটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের সমস্যা। এছাড়াও বন্ধ্যাত্ব দেখা যায় স্থূলকায় ব্যক্তির ক্ষেত্রে। আরেকটা হচ্ছে আর্থ্রাইটিস মানে হচ্ছে বাতের সমস্যা বেশি দেখা যায়, মানে ওজন যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমার যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো ব্যথা করে। অনেকে আছে ওজন বেশি হওয়ার কারণে দাঁড়ায় থাকতে পারে না বলে কোমরে ব্যথা করে, পায়ের গিটায় ব্যথা করে। তো এইটা হচ্ছে আর্থ্রাইটিস, হ্যাঁ। তো যদি ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে এই রোগটা হতে পারে। তো এই ছিল আমাদের পরিপাক অধ্যায়ের বাকি টপিক, ঠিক আছে। তো অনেকে হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে দেখতে পাও নাই, বা আজকে তো লাইভে উপস্থিতি অনেক কম। তো যাই হোক, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা এই লাইভটা তো আপলোড করাই থাকলো, তোমরা এখানে কমেন্ট করতে পারো, আমি সেটার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের লেকচার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।